স্লো তোমার নেট আজকে স্লাইড করে বসি। ছয় নাম্বার না বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সময় অনেকক্ষণ চলে গেছে, আমরা কানেকশনের প্রবলেম ছিল, এতক্ষণে পেয়ে গেছি। ঠিক আছে, আমরা কাজ শুরু করি। কেমন? তোমরা সবাই মিউট করে রেডি থাকো, আমরা ক্লাস শুরু করি। জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে গণিতের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হারুন রশিদ, পটুয়াখালী সরকারি কলেজ তোমাদের সাথে আছি। গণিতের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আমাদের আলোচ্য বিষয়। এই বিষয়ের আজকে ৬ষ্ঠ ক্লাস। এর আগে আমি আরো 5টা ক্লাস করেছি। এই 5টা ক্লাসের মধ্যে আমরা যা আলোচনা করেছিলাম সে কথা তোমাদের মনে থাকার কথা। কোনো কিছু যদি বাকি থাকে তাহলে সাথে সাথে আমরা আলোচনা করে নেব। ওকে, তোমরা জানো আমাদের টপিকস অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, তার 2টা বই আমাদের ছিল। ওকে, আমাদের বুক রেফারেন্স আমরা পেয়ে গেছি। আজকের আলোচ্য বিষয় আমরা কোসেটের ডেফিনেশন শিখব, এক্সাম্পল প্রমাণ সহ জানব, এবং এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য যার নাম হলো ল্যাগ্রেঞ্জের উপপাদ্য, এর বর্ণনা সহ প্রমাণ আমরা শিখব। সবশেষে কিছু সমস্যা আমরা সমাধান করব, তাহলে আশা করি আমরা কাজটি সম্পন্ন করতে পারব। তো এই চ্যাপ্টারের প্রথমেই যে শব্দটা আমরা গুরুত্বপূর্ণ, কোসেট। দেখো, মনে করি জি গ্রুপের একটি উপগ্রুপ এইচ এবং এ জি এর একজন সদস্য। তখন একটা সেট লিখলাম এইচ, তার সাথে একটা অপারেশন এ। এখানে আমরা স্টার দিয়ে প্রকাশ করেছি এই অপারেশনটা। কখনো আমরা স্মল ও দ্বারাও একে প্রকাশ করতাম। এইচ অপারেশন এ, এই সেটের উপাদান হবে স্মল এইচ অপারেশন এ। এইচ আসবে কোত্থেকে? ক্যাপিটাল এইচ থেকে। তার মানে ক্যাপিটাল এইচ নামক সেটের একটি সদস্য স্মল এইচ, আর জি এর একটি সদস্য হলো
স্মল এ, এই দুইটা উপাদানের অপারেশনের মাধ্যমে যে সেটটি তৈরি হবে তার নাম হলো এইচ অপারেশন এ এবং এ অপারেশন এইচ। পার্থক্য কি? একবার এ ডান দিকে আর একবার এ বাম দিকে, এই দুই অপারেশনের সংযোগে দুইটা ভিন্ন সেট তৈরি হবে। তার মধ্যে এ যখন বাম দিকে তখন এটাকে বলা হবে বাম কোসেট, ইংরেজিতে বলা হবে লেফট কোসেট। এ যখন ডান দিকে তখন একে বলা হবে রাইট কোসেট, বাংলায় বলা হবে ডান কোসেট। এই দুইটি কোসেটকে একত্রে বলা হবে কোসেট। তাহা হইলে এক বাক্যে যদি বলি, একটা গ্রুপ জি থেকে একটি সদস্য নিব এ এবং জি এর একটি সাবসেট হবে এইচ, এইচ এর একটি উপাদান এবং জি এর একটি উপাদান নিয়ে গঠিত যে সেট তার নাম হলো কোসেট। কোসেট সম্পর্কে অনেক কথা আছে, সেগুলো আমাদের মনে রাখা দরকার, না হলে আমরা উপপাদ্যগুলো বুঝতে পারবো না। আমরা দেখলাম এইচ অপারেশন এ এবং এ অপারেশন এইচ। প্রথমটা ছিল ডান কোসেট, পরেরটা বাম কোসেট। এরা দুইজনই হলো জি এর সাবসেট। যদি ই জি এর অবেদক উপাদান হয় তবে ই এইচ কোসেটের অবেদক হবে। সবশেষে যে কথাটা সেটা হলো এ সমান ই অপারেশন এ এবং এটা হলো এইচ অপারেশন এ এর সাবসেট। একইভাবে যখন এ অপারেশন ই তখন এটা হবে এ অপারেশন এইচ এর সাবসেট। তার মানে এখান থেকে একথা পরিষ্কার হলো যে কোসেট সমূহ ফাঁকা নয়। ওকে, তাহলে আমরা কোসেটের সংজ্ঞা শিখলাম। এখন কোসেট সম্পর্কে কিছু ধারণা, এটাকে আমি নোট আকারে দিয়েছি, দেখো। কোসেটের নোট এই আকারে আমি একে প্রকাশ করেছি, এখানে 5টা নোট দিয়েছি। প্রথমত এ 1 নাম্বার, এইচ অপারেশন ই সমান এইচ সমান ই অপারেশন এইচ। তার মানে এস এর সাথে অবেদক অপারেশন ডান করি আর বাম করি, সেটা এইচ এই হবে। তার মানে এটা একথা নির্দেশ করছে যে এইচ নিজেই একটি বাম কোসেট অথবা ডান কোসেট। যখন ই বাম দিকে নিলাম বাম কোসেট, যখন ডান দিকে নিলাম তখন ডান কোসেট। 2 নাম্বার, যদি অপারেশন গুণকে নির্দেশ করে তবে কোসেট সমূহ কি হবে দেখো। এইচ এ সমান এইচ এ এর সেট, একইভাবে এ এইচ সমান এ এইচ এর সেট। 3 নাম্বার, যদি এই অপারেশন যোগকে নির্দেশ করে তাহলে কোসেটটা হবে এইচ প্লাস এ আর সেটের উপাদান হবে স্মল এইচ প্লাস এ, আর এটা যখন ডান কোসেট তখন এটা হয়ে গেল এ প্লাস এইচ। 4 নাম্বার, 4 এবং 5 আমরা মিলিয়ে বলতে পারি। 4-এ বলা হয়েছে এইচ অপারেশন এ ইজ নট এ অপারেশন এইচ। এইচ অপারেশন এ মানে তোমরা জানো ডান কোসেট, আর এ অপারেশন এইচ কে তোমরা জানো বাম কোসেট। তার মানে এখানে আমরা বলছি বাম কোসেট এবং ডান কোসেট অসমান। হ্যাঁ, সমান হবে যদি অ্যাবেলিয়ান হয়, তার মানে নিচেরটা 5 নাম্বার। যদি গ্রুপটি অ্যাবেলীয় হয় তবে এইচ অপারেশন এ এবং এ অপারেশন এইচ অর্থাৎ ডান কোসেট এবং বাম কোসেট সমান হবে। ওকে, তাহলে আমরা কোসেটের ডেফিনেশন জানলাম এবং কোসেট সম্পর্কে কিছু কনসেপ্ট পেলাম। একটা এক্সাম্পল দেখো। মনে করি জি সমান এ, দুই পাশে বক্স। তোমাদের এই সংজ্ঞাটা মনে থাকার কথা। এখানে আমরা বলছিলাম এ হলো সৃজক, তার মানে চক্র গ্রুপের ডেফিনেশনে আমরা এই কথা পড়ে আসছি। জি সমান এ, দুই পাশে বক্স। এটি 4 ক্রমের চক্র গ্রুপ যেখানে জি এ দ্বারা সৃজিত এবং এইচ একটি সেট, তার উপাদান হলো 1 এবং এ স্কয়ার।
জি এর মধ্যে এইচ এর সকল ডান কোসেট নির্ণয় করো। আমরা প্রশ্নে বলেছি ডান কোসেট নির্ণয় করতে। তো এখান থেকে প্রশ্নটা দেখে নাও। জি একটি চক্র গ্রুপ, কয় ক্রমের? 4 ক্রমের। আর এইচ যে সেট তার উপাদান হলো 2টি, 1 এবং a স্কয়ার। এটুকু মনে রেখে আমরা সামনের পৃষ্ঠায় যাই। আমাদের প্রশ্ন কি? ডান কোসেট নির্ণয় করা, বাম কিন্তু নয়। দেখো, আমরা জি সমান এ, এটা একটা সেট, তোমরা জানো এটা চক্র গ্রুপ। এটা যেহেতু 4 ক্রমের, অতএব এর মধ্যে কয়টা উপাদান থাকবে? 4টা। প্রথমটা নাম রাখছি এ, তারপরটা এ স্কয়ার, তারপরটা এ কিউব, তারপরটা a4। a4 কে আমরা 1 বলেছি। কেন? তোমরা জানো যে আইডেন্টিটি পাওয়া যাবে। তার মানে 1 a স্কয়ার a কিউব, এই 4টা হলো জি এর সদস্য। এবং এইচ সমান এই 1 আর a স্কয়ার। এখানে এইচ শব্দটা উল্লেখ করা নেই, তোমরা এখানে একটা এইচ বসিয়ে দিবে। এখানে এইচ সমান a, a স্কয়ার। এবার এইচ এর সাথে 1 এর অপারেশন। এইচ মানে কি? a স্কয়ার সাথে 1, তার মানে প্রত্যেকের সাথে 1 গুণ করেছি, তার মানে 1 এবং a স্কয়ার পেয়েছি, তার মানে এই যে এইচ পেয়েছি, এটা এইচ। এবার এ দ্বারা অপারেশন করছি। এইচ এর মান বসালাম, এ বসালাম, প্রত্যেকটা উপাদানের সাথে এ গুণ করলাম। গুণটা জাস্ট ক্লাস 7 এর সেই নিয়মে গুণ। এ এর সাথে 1 গুণ করে এ, আর a স্কয়ারের সাথে a গুণ করে a কিউব। তারপরে এইচ ইনটু a স্কয়ার। এই যে এইচ এর মান বসালাম, a স্কয়ার লিখলাম, গুণ করলাম। এরপরে একটু সরল, a4 এর স্থলে 1 বসিয়ে দিয়েছি। দেখো, এটা আবার সেই এইচ ফিরে এসেছে। তারপরে a কিউবের অপারেশন। এই যে এইচ এর সাথে a কিউব, এইচ এর উপাদান 1, a কিউব গুণ আরেকবার, এখানে কমা হবে, এটা এখানে ফুল স্টপ হয়ে আছে, এটা কিন্তু কমা হবে। তোমরা দেখে নাও, নিচের দিক থেকে দ্বিতীয় লাইন, মাঝখানে কমা হবে, পরের লাইনে a কিউব আর a5। a5 মানে হলো a টু দি পাওয়ার 4 ইনটু a। a টু দি পাওয়ার 4 কে আমরা 1 বলি, তার মানে a। তার মানে এখানে যদি একটা a কমন নাও, তাহলে থাকবে a স্কয়ার আর 1। a স্কয়ার 1 মানে h, তার মানে এটা h a। আচ্ছা, আবার তৃতীয় লাইনের দিকে তাকাও, এখানে লেখা ছিল a কিউব, এটাকেও আমরা h a লিখতে পারতাম। তার মানে আমরা 4টা জিনিস পাইছি, একটা হলো h, আরটা হলো h a দুবার, h দুবার আর h a দুইবার। তার মানে জি এর মধ্যে এইচ এর যে ভিন্ন ভিন্ন কোসেট, সেটা মেইনলি দুটি, একটি এইচ আর একটা এইচ এ। এখন যদি আমাকে বাম কোসেট নির্ণয় করতে বলে, আরেকটা প্রশ্ন হয়ে যাবে, তোমরা নিশ্চয়ই পারবা, সেটা বাসায় করে নিবা, এটা কাজ হিসাবে রয়ে গেল। তোমরা বাম কোসেট নির্ণয় করবে। এই প্রশ্নে শুধু ডানের জায়গায় বাম হবে, একই উত্তর হবে, শুধু পার্থক্যটা হবে এখানে এটা বাম পাশে বসবে, আর বাকি সব একই রকম হবে। আবার বলে দিচ্ছি, এখানে এইচ এর সাথে 1, এই 1টা দেখতে একটু বাঁকা মনে হচ্ছে, অন্যরকম মনে হচ্ছে, আসলে এটা কিন্তু 1, এটা ফ্রন্টের কারণে 1, কিন্তু এই যে এখানে 1 ঠিকই এসছে, কিন্তু এখানে আই এর মতো মনে হচ্ছে, এটা আসলে 1। এখানে 1টা ডান দিকে, আর বাম কোসেট চাইলে 1টা যাবে বাম দিকে, একই রকম হবে। তাহলে এটা পারবে ইনশাআল্লাহ, আর না পারলে বই তো আছেই, এরপরও কোনো সমস্যা থাকলে আমাকে কোশ্চেন করবে। চলো আমরা পরের স্লাইডে যাই। নতুন একটা কথা এখানে, সেটা হলো ইনডেক্স। ইনডেক্সের সংজ্ঞা আমরা শিখব। মনে করি জি এর উপগ্রুপ এইচ, তখন জি এর মধ্যে এইচ এর ভিন্ন ভিন্ন ডান অথবা বাম কোসেটের সংখ্যাকে জি এর মধ্যে এইচ এর সূচক বলে। তার মানে কি দাঁড়ালো, যে যতগুলা কোসেট পাওয়া যাবে তার সংখ্যাটাকে বলে সূচক। কোসেক 3টা হলে সূচক 3, কোসেক 4টা হলে সূচক 4। এবং কোসেট বাম নিব না ডান নিব,
সেটা পরিষ্কার ভাষায় বলে দেওয়া আছে, ডান অথবা বাম। আরেকটি শব্দ পরিষ্কার আছে, ভিন্ন ভিন্ন। তার মানে একই রকমের দুইটা পেলে দুইটা বলা যাবে না, দুইটাকে একটা ধরতে হবে। একই রকমের পাঁচটা পেলেও তাকে একটা ধরতে হবে। তাই জন্য বলা হয়েছে ভিন্ন ভিন্ন, ডান অথবা বাম কোসেট। এবং এই সূচকের একটা সিম্বল আছে, গাণিতিক সিম্বল, এটা মনে রাখা দরকার। এইচ, তারপর একটা ক্লোন দিয়ে জি ক্লোন এইচ, অথবা আই তার সাফিক্স হলো জি ব্র্যাকেটে এইচ। আই ইন্ডেক্স থেকে আই এসছে, জি হলো গ্রুপ, এইচ হলো সাবগ্রুপ। তার মানে অথবা যে প্রতীকটা আছে সেটা সবচেয়ে বেশি প্রতিনিধিত্বকারী। ইন্ডেক্সের আই, গ্রুপের জি এবং উপগ্রুপের এইচ। তাহলে আমরা ইন্ডেক্স বুঝলাম টোটাল কোসেটের সংখ্যা। ঠিক আছে, এবার একটা উদাহরণ মনে করি। জি সমান এ একটি 4 ক্রমের চক্র গ্রুপ। মানে আগের সেই প্রশ্নটাই দেখা যাচ্ছে এখন পর্যন্ত, যেখানে জি এ দ্বারা সৃজিত। যখন এই প্রশ্নের মধ্যে আমাকে বলে দিবে এখানে এ এর দুই পাশে একদিকে গ্রেটার আর একদিকে লেস, এটা দেখলেই আমরা বুঝবো এ দ্বারা সৃজিত। তারপরে প্রশ্নের মধ্যে তোমাকে বলে দিয়েছে, না বললেও পারত। এবং এইচ সমান 1 এবং এ স্কয়ার। এখনো মনে হচ্ছে আগের প্রশ্ন। জি এর মধ্যে এইচ এর সূচক কত? এবার ভিন্ন উত্তর, তাই না? আগে ছিল ডান কোসেট নির্ণয় করো, তোমাদেরকে আমি করতে বলেছি বাম কোসেট। এবার বলা হয়েছে এর সূচক কত। তোমরা আগের এক্সাম্পলে একটু ফিরে আসো, চলো ঘুরে আসি। দেখো উদাহরণ 1 এর সমাধান। এই স্লাইডটা তোমাদের কাছে এসেছে নিশ্চয়ই। দেখো নিচের লাইনে দেখো, আমরা বলেছি জি এর মধ্যে এইচ এর ভিন্ন ভিন্ন কোসেট হলো একটা এইচ আর একটা এইচ এ। একইভাবে তুমি যদি বাম কোসেট নির্ণয় করো তা পাবে এইচ এবং এ এইচ, তার মানে দুইটি। তার মানে আমরা এই কাজটি করে ওই প্রশ্নের উত্তর দিতে পারি। আর না দিয়ে যদি মুখস্থ দেই তাও উত্তর হয়ে যাবে, কিন্তু বুঝতে অসুবিধা হয়ে যাবে। তার মানে উদাহরণ 2 চাইলে অবশ্যই উদাহরণ 1 পরিপূর্ণভাবে তোমাকে করতে হবে, তারপরে এই সলিউশনটা দিয়ে দিবে। কি লিখেছি দেখো, সমাধান দেখো, নিচে দেখো। বলছি আমরা জি এর মধ্যে এইচ এর দুইটি ভিন্ন ভিন্ন কোসেট পেয়েছি, অতএব জি এর মধ্যে এইচ এর সূচক 2। এবং এখানে ওই প্রথম প্রতীকটা ব্যবহার করেছি, জি ক্লোন এইচ। ওকে, তাহলে আমরা সূচক বুঝে গেছি। একইভাবে তোমাদেরকে যে কাজটা দিলাম সেটা যদি বাম কোসেট নির্ণয় করো, সেখানে তুমি সূচক 2 পাবে। ঠিক আছে, আমরা তাহলে সামনে অগ্রসর হই। উদাহরণ 3। মনে করি জি একটি যোগাত্মক পূর্ণ সংখ্যার গ্রুপ। জি সমান জেড, তার মানে হলো জেড যে সেট, মানে সেট অফ ইন্টিজার, তাকে আমরা জি নামে অভিহিত করেছি। সেই সাথে এখানে বলে দেওয়া আছে জেড এর উপাদান কারা। তোমরা জানো সেট অফ ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক সমস্ত পূর্ণ সংখ্যা ইনক্লুডিং 0, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এভাবে অসীম পর্যন্ত। এইচ হলো 3n, n জেড এর সদস্য। তার মানে n এর প্রত্যেকটা উপাদানকে 3 দ্বারা গুণ করতে হবে। দেখো 3 দ্বারা গুণ করে এখানে দেওয়া আছে। 0 কে 3 দিয়ে গুণ করলে 0 হয়, 1 কে গুণ করলে 3, 2 এর 6, 3 এর 9, এভাবে চলছে। জি এর একটি উপগ্রুপ। এইচ হলো জি এর একটি উপগ্রুপ। জি এর মধ্যে এইচ এর কোসেট এবং সূচক নির্ণয় করো। মানে আগের দুটো অঙ্ক একসাথে, তোমাকে কোসেট নির্ণয় করতে বলছে এবং সূচক নির্ণয় করতে বলছে। সেই সাথে একটু চেঞ্জ, সেটা হলো আগে ছিল গুণাত্মক, এবার যোগাত্মক। তো সহজ, তুমি সূচক নির্ণয় করবা এবং কোসেট নির্ণয় করবা। তো চলো উত্তরটা দেখি। আর নিচে ইংরেজিতে দেয়া আছে, এটা যারা ইংরেজিতে পড়বে তাদের জন্য প্রশ্নটা বড় করা হয়েছে। এখানে একটু যোগ বিয়োগ অনেকগুলি, সেই কারণে লম্বা হয়েছে। এটা বোঝানোর কিছুই নাই, শুধু যোগ বিয়োগ করেছি। কোথাও যদি প্রিন্ট মিস্টেক থাকে তোমরা ঠিক করে নিবে। দেখো আগের প্রশ্নটা খেয়াল করো,
দেওয়া ছিল জি হুবহু তুলে নিয়ে আসছি, ওখানে দেওয়া ছিল 0 প্লাস মাইনাস 1, আমি এখানে আলাদা আলাদা করে লিখছি। 0 লিখছি মাঝখানে, ডান দিকে +1, বাম দিকে -1। খেয়াল করো, এই যে ডান দিকে 1, বাম দিকে -1, আবার 2, বাম দিকে -2, 3 -3, 4 -4, তার মানে ওটাই লিখছি। এইচ এর সদস্য যেগুলি ছিল সেখানে প্লাস মাইনাস ছিল, আমি 0 মাঝখানে লিখে ডান দিকে লিখছি প্লাসগুলি, বাম দিকে লিখছি মাইনাসগুলি। এখন এ বিলংস টু জি এর জন্য ডান কোসেট সংজ্ঞা হতে পাই। আমাকে যেহেতু ডান কোসেট বের করতে বলেছে, তার মানে আমাকে জি এর একটি সদস্য নিতে হবে। সেই সদস্যটা আমরা নিলাম এ, তার মানে এইচ এর সাথে আমরা এ যোগ করব। যেহেতু যোগাত্মক বলা হয়েছে, যদি এটা গুণাত্মক হইতো তাহলে আমরা লিখতাম এইচ ইনটু এ। এবং যোগাত্মক কোসেটের সংজ্ঞা ছিল স্মল এইচ প্লাস এ। স্মল এইচ আসবে কোথা থেকে? ক্যাপিটাল এইচ থেকে। আচ্ছা, এটা হলো সূত্র। এই সূত্রের মধ্যে এর স্থলে আমি একবার 0, একবার 1, একবার 2, একবার 3, একবার 4, 5, 6 পর্যন্ত বসিয়েছি। বসিয়ে আমরা যে রেজাল্টগুলো পেয়েছি সেগুলো ডানে লিখছি। একটা আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো, যখন তুমি 0 যোগ করছো তখন এইচ এর যে উপাদানগুলি ছিল মানের কোনো পরিবর্তন হয় নাই, ডান দিকে এইচ লিখে দিয়েছি। খেয়াল করো, পেয়েছো এইচ, পেয়েছো। 4 নাম্বার লাইনে আরেকবার দেখো, 0 যোগ করাতে হুবহু এইচ চলে এসছে। পরেরটা দেখো, 1 যোগ করেছি, এই যে এইচ প্লাস 1, এইচ প্লাস 1, এইচ প্লাস 1 কিভাবে হলো? এবার এইচ এর প্রত্যেকটা উপাদানের সাথে 1 যোগ। দেখো, এইচ এর প্রথম উপাদানটা ছিল দ্বিতীয় লাইনে, দেখো -9, -9 এর সাথে 1 যোগ করলে হয় -8। তারপরে ছিল -6, 1 যোগ করলে -5। তারপরে ছিল 3, -1 যোগ করলে -2। তারপরে 0, 1 যোগ করলে 1। তারপরে 3, 1 যোগ করলে 4, 6 এর সাথে 1 যোগ করলে 7, 9 এর জায়গার সাথে 1 যোগ করলে 10। এরপরের গুলা তাহলে আমাকে আর বলতে হবে না, এটা 2 যোগ করেছি, 3, 4, 5, 6। ঠিক আছে, তাহা হইলে এই লাইনগুলি আবার দেখো, প্রথমটা পেয়েছি এইচ, দ্বিতীয়টা এইচ প্লাস 1, এইচ প্লাস 2, এরপর আবার পেয়েছি এইচ, এরপর আবার এইচ প্লাস 1, এইচ প্লাস 2, সবশেষে এইচ। তুমি প্রথমে এই যে দ্বিতীয় লাইনটা এখানে আরেকটা সমান চিহ্ন দিয়ে তোমরা এইচ প্লাস 1 লিখে দিতে পারো। এখানে এই যে এখানে সমান চিহ্ন আরেকটা দিয়ে এইচ প্লাস 1, এটাকে এইচ প্লাস 2। ঠিক আছে, এরপরে নিচের গুলা তো দিয়ে দিয়েছি আমি। তার মানে এখানে যে লাইনগুলি আছে কাউন্ট করো, 0 থেকে 6 পর্যন্ত মোট 7টা লাইন আছে। তার মধ্যে এইচ এসছে 3 বার, 1 2 বার, আর 2 2 বার। তার মানে এখানে ভিন্ন ভিন্ন কোসেট হইলো, একটা এইচ, একটা এইচ প্লাস 1, একটা এইচ প্লাস 2। তার মানে এই তিনটার বাইরে আর কোনোটা আসে নাই। তার মানে জি এর মধ্যে এইচ এর সূচক হলো 3 আর কোসেট হলো 3, তিনটা, তাই কোসেটের সংখ্যা 3, এই কারণে সূচকও 3। প্রশ্ন ছিল দুইটি, একটি হলো কোসেট নির্ণয় করো, তার মানে পুরো অঙ্কটাই হলো কোসেট। ওকে, আর যখন বলে সূচক নির্ণয় করো জাস্ট এক লাইনে বলে দিবা। যেমন আগের প্রশ্নে আমরা বলেছিলাম, যখন ইনডেক্স চেয়েছি তখন কোসেট তোমাকে তৈরি করে সেখান থেকে উত্তর বলার কথা। ক্লিয়ার? আশা করি তোমরা কোসেট বুঝে গেছো। এবং কোসেট আমরা যোগাত্মকও দেখলাম, গুণাত্মকও দেখলাম, এর চেয়ে সহজ আর বোধহয় নাই। এবার ভিন্ন আর একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, ছোট্ট একটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, এখানে বলা হয়েছে যদি গ্রুপ জি এর ক্রম 17 মানে 17 এবং এ ইজ নট ই হয়, জি এর একটি উপাদান, তবে এ এর ক্রম কত? আবার বলছি, ইফ জি হ্যাজ অর্ডার 17 মানে জি এর অর্ডার হলো 17, তার মানে জি এর মধ্যে 17টা ভিন্ন ভিন্ন উপাদান আছে এবং এ জি এর একটি সদস্য যে আইডেন্টিটি নয়, তাহা হইলে তোমাকে বলা হয়েছে হোয়াট ইজ দ্য অর্ডার অফ এ, তার মানে এ এর ক্রম কত? আবার বলছি, জি 17 ক্রমের একটি গ্রুপ, এ তার এমন একটি সদস্য যার ক্রম তোমাকে নির্ণয় করতে হবে। বলে দেওয়া আছে সে অবশ্যই আইডেন্টিটি হবে না, মানে আইডেন্টিটি ব্যতীত অন্য কোনো রাশি। ওকে, উত্তরটা দেখো, খুবই সহজ, শুধু একটু বুঝতে হবে। একটা উপপাদ্য ছিল,
সেই আগে আমরা শিখেছি, সেই উপপাদ্যটা কাজে লাগবে। ধরি অর্ডার অফ এ সমান এম, ওরা বলে দিয়েছে জি এর অর্ডার 17, তাই আমরা লিখলাম অর্ডার অফ জি সমান 17, আর আমরা নির্ণয় করব অর্ডার অফ এ সমান কত, সেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করেছি। এম নির্ণয় করা আমাদের উদ্দেশ্য। তো আমরা আগের চ্যাপ্টারে একটা উপপাদ্য পড়েছি, সেটা একটু দেখে আসো। আমরা জানি একটা গ্রুপের ক্রম তার সকল উপাদানের ক্রম দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহা হলে এই যে এখানে 4 নাম্বার পর্যন্ত হয়ে গেল, 5 নাম্বার লাইনে দেখো এম এর পরে একটা খাড়া দাগ দেয়া আছে, এটাকে তোমরা সাজ দ্যাট পড়তা কেউ কেউ। তারপর 17। তোমরা যখন ফার্স্ট ইয়ার অনার্সে পড়েছো সেখানে অনুসমতার বিস্তারিত আলোচনা ছিল, সেখানে এটাকে বলা হইতো ইংরেজিতে এম ডিভাইডস 17, মানে এম 17কে ভাগ করে, তার মানে এম 17 দ্বারা ভাগ করতে পারে। কথা ক্লিয়ার? এটার নাম হইল এম 17 দ্বারা বিভাজ্য। এখন বলো, যদি 17কে এম দ্বারা ভাগ করতে হয় তাহলে এম এর মান হইতে হয় 1 অথবা 17, কারণ 17 একটি মৌলিক সংখ্যা। তোমরা জানো মৌলিক সংখ্যার কোনো উৎপাদক নাই, তার মানে 1 থেকে 16 পর্যন্ত, 2 থেকে 16 পর্যন্ত কেউ 17কে ভাগ করতে পারে না, একমাত্র 1 এবং 17 পারে। তার মানে এম এর মান আইদার 1 অর 17। কিন্তু ওরা প্রশ্নে বলে দিয়েছে যে এ অবশ্যই আইডেন্টিটি হবে না, মানে এ ইজ নট ই, তার মানে এর অর্ডার 1 নয়, তার মানে এম 1 হতে পারে না। তাহলে কি বাকি থাকলো? 17, এম এর মান 17। তার মানে এটা প্রমাণ করে যে অর্ডার অফ এ সমান 17। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা হবে না। এখন এই 17 বাদে অন্য কোনো সংখ্যা যদি তোমাকে দেওয়া থাকে 13, 11, 7, 5, 3, মানে যে কোনো মৌলিক সংখ্যা, তাহলে একই নিয়মে তুমি করতে পারবে। আশা করি অনেকগুলো অঙ্ক শিখে গেলে। আমরা নেক্সট বলেছিলাম এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপপাদ্য ল্যাগ্রেঞ্জের উপপাদ্য। এখানে আমি অথবা দিয়েছি 1, 2, 3, 4টা, তার মানে মোট 4টা প্রশ্ন। 4 ভাবে এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে। প্রথম হলো ল্যাগ্রেঞ্জের উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো। তাহলে প্রথম লাইনে আমি বর্ণনা দিয়ে দিয়েছি, আর সেই প্রশ্নের নিচে সবার নিচে দেয়া আছে ল্যাগ্রেঞ্জের উপপাদ্য বর্ণনা করো এবং প্রমাণ করো। এবং বাকি যে 2টা লাইন, এটা হলো এই ভাষারই ভিন্ন রূপ। তাহলে দেখো বর্ণনাটা একটু শিখে নেই। বলা হয়েছে একটি সসীম গ্রুপের ক্রম তার যে কোনো উপগ্রুপের ক্রম দ্বারা বিভাজ্য। সসীম গ্রুপের ক্রম তার যে কোনো উপগ্রুপের ক্রম দ্বারা বিভাজ্য। যেমন একটা সসীম গ্রুপের ক্রম যদি হয় 10, তাহলে তার যে উপগ্রুপগুলি হবে 10কে ভাগ করতে পারে কে? 2 এবং 5। তার মানে তার 2টা উপগ্রুপ পাওয়া যাবে, যার একটার ক্রম হবে 2 আর একটার ক্রম হবে 5। তার মানে 10কে 2 দ্বারাও ভাগ করা যাবে, 5 দ্বারাও ভাগ করা যাবে। পরের লাইনে অথবা কথাটা এইভাবে আসতে পারে, একটি সসীম গ্রুপ জি এর সকল উপগ্রুপ এইচ এর ক্রম জি এর ক্রমের ভাজক। যে ভাগ করে সেই তো ভাজক। তো একই কথা, শুধু জি এবং এইচ বলে দিয়েছে আর বিভাজ্য না বলে ভাজক কথাটা বলে দিয়েছে। সব শেষে আরেকটা আছে, সেটা হলো একটি সসীম গ্রুপের সকল উপগ্রুপের ক্রম ওই গ্রুপের ক্রমের ভাজক। ওই বিভাজ্য না বলে ভাজক বলেছে। তাহলে যেভাবেই আসুক আমরা উপপাদ্যটা বুঝে গেছি যে গ্রুপের যে ক্রম হবে সেটাকে সাবগ্রুপের ক্রম দ্বারা ভাগ করলে মিলে যাবে। ওকে, নিজের ভাষায়। নেক্সট স্লাইডে চলো। ল্যাগ্রেঞ্জের উপপাদ্যের প্রমাণ। মনে করি সসীম গ্রুপ জি এর একটি উপগ্রুপ এইচ, তখন স্পষ্টই এইচ সসীম হবে, কারণ একটা গ্রুপের উপগ্রুপ অবশ্যই তার রূপ ধারণ করবে। ধরে নিচ্ছি অর্ডার অফ এইচ সমান এম,
এবং অর্ডার অফ জি সমান এন। এইচ এর সদস্য তাহা হইলে এম সংখ্যক। দেখো আমি নাম দিয়েছি, প্রথমটা এম এইচ ওয়ান, তারপর এটা এইচ টু, এভাবে ডট ডট দিয়ে এইচ এম পর্যন্ত গিয়েছি, যেখানে এইচ ওয়ান থেকে এইচ এম পর্যন্ত তারা সবাই ভিন্ন ভিন্ন। এখন ধরি এ বিলংস টু জি, তাহা হলে এইচ এ, ওই যে একটু আগে কোসেট শিখলাম সেই কোসেট নির্ণয় করেছি, এইচ এর প্রত্যেক উপাদানের সাথে এ গুণ করে দিয়েছি। তাহা হইলে এইচ এ যে সেট বা কোসেট এর সকল উপাদান ভিন্ন ভিন্ন। যদি এইচ এর উপাদানগুলি ভিন্ন ভিন্ন না হয়, মানে আমরা এখন প্রথমে একটা শর্তের মধ্যে চলে আসলাম, যদি ভিন্ন ভিন্ন না হয় তাহলে ধরে নিলাম এইচ আই এ সমান এইচ জে এ। আই এবং জে সেটা কততম সদস্য সেটা আমি জানি না, আমি জেনারেল করে দিলাম। আই এর মান যদি 1 হয় তাহলে এটা হবে এইচ ওয়ান এ, আর আই এর মান 3 হইলে এটা হবে এইচ থ্রি এ, যেটাই হোক এটা সমান ধরে নিলাম। এখন দেখো দুই পাশ থেকে যদি আমি এ বাদ দিয়ে দেই তাহলে এইচ আই আর এইচ জে সমান পাওয়া গেল, কিন্তু আমরা একটু আগে দাবি করলাম যে এই দুইটা ভিন্ন। তাহা হইলে বোঝা গেল এম সংখ্যক ভিন্ন ভিন্ন উপাদান এখানে আছে। যেহেতু এইচ আই আর এইচ জে সমান হয়ে গেল, তার মানে এটা ভিন্ন ভিন্ন, তার মানে একরকম নেই। তার মানে এতক্ষণে আমরা প্রমাণ করতে সক্ষম হলাম যে এইচ এর মধ্যে এম সংখ্যক উপাদান আছে, তারা সবাই ভিন্ন ভিন্ন। পরের লাইনে, পরের স্লাইডে এসছো, দেখো যেহেতু জি এর মধ্যে এইচ এর দুইটি ভিন্ন ডান কোসেট এবং একই সংখ্যক উপাদান ধারণ করে, ইহা অনুসরণ করে যে জি এর মধ্যে এইচ এর প্রত্যেক ডান কোসেট ঠিক এম সংখ্যক ভিন্ন ভিন্ন উপাদান ধারণ করে। মানে একটু আগে যেটা প্রমাণ করে আসলাম যে এম সংখ্যক ভিন্ন ভিন্ন উপাদান, আর ডান কোসেট করেছি। এখন মনে করি এইচ এর সাপেক্ষে জি এর ডান কোসেট বিভাজন সংখ্যা কে। তার মানে আমরা উদ্দেশ্য ছিল এইচ এর ক্রম সংখ্যা দ্বারা জি এর ক্রম সংখ্যা দ্বারা কে ভাগ করব। যেহেতু ভাগ করব তাই এই ভাগ ফলটাকে আমরা কে ধরে নিলাম। এখন এই কে সংখ্যক ডান কোসেট যদি সংযোগ করি তাহলে এইচ তৈরি হওয়ার কথা, তাই এইচ এর সাথে এইচ ওয়ান এ ওয়ান, এইচ এ টু, এভাবে সবগুলা আমি যুক্ত করে দিয়েছি, মানে ইউনিয়ন করে দিয়েছি, তাহলে পাচ্ছি জি। যেহেতু প্রত্যেক ডান কোসেট এম সংখ্যক উপাদান ধারণ করে, সুতরাং কে সংখ্যক, এখানে সংখ্যক আকার একটা বেশি হয়েছে, এটাকে কেটে দিও। সুতরাং কে সংখ্যক কোসেটের সংযোগ এম কে সংখ্যক উপাদান ধারণ করে। তার মানে প্রত্যেকটার মধ্যে যদি কে সংখ্যক থাকে, কে এর মান মনে করো 3 আর এম এর মান 4, তাহা হইলে 4 আছে 3টা, তাহলে মোট সংখ্যা আছে 12টা, তার মানে গুণ, এটা বোঝা গেছে। ওকে, পরের পৃষ্ঠায় যাচ্ছি। ফল স্বরূপ জি ধারণ করে এম সংখ্যক ভিন্ন ভিন্ন উপাদান, তার মানে এন সমান এম কে। এটাকে যদি আমি সেই ভগ্নাংশ আকারে লিখি এন বাই এম, তাহলে ডান দিকে কে পাওয়া যায়, মানে এম দিয়ে ভাগ করছি। আর আমরা এই চ্যাপ্টারের শুরুতেই, মানে আমরা যখন উপপাদ্যটা শেখা শুরু করেছিলাম তখন বলেছিলাম জি এর অর্ডার হলো এন, এইচ এর অর্ডার হলো এম, তার মানে অর্ডার অফ জি ডিভাইডেড বাই অর্ডার অফ এইচ সমান কে। তার মানে কি হলো, অর্ডার অফ জি কে অর্ডার অফ এইচ দ্বারা ভাগ করাতে কে পেয়েছি, তার মানে ভাগ করতে পারছি, তার মানে এখানে অর্ডার অফ এইচ হলো ভাজক, তার মানে এইচ এর ক্রম জি এর ক্রমের ভাজক। এভাবে লিখেছি। তোমার যদি বিভাজ্য কথাটা আসে প্রথম প্রশ্ন থাকে তাহলে বলবা অতএব জি এর ক্রমকে এইচ এর ক্রম দ্বারা বিভাজ্য, বাস হয়ে গেল। আর নিচে ওই একই কথা আমরা দিয়েছি, এখানে জিনিসটা খেয়াল করো, আগের দুইটা লাইন আরেকবার লিখছি, এন বাই কে সমান কে, এখান থেকে আমরা দেখেছিলাম অর্ডার অফ জি ডিভাইডেড বাই অর্ডার অফ এইচ সমান জি। এখানে জি কথাটা না, মানে এখানে তোমার কাছে মনে হচ্ছে আসলে এখানে জি না, এখানে হলো জি থেকে পুরো লাইনটা,
মানে জি এর মধ্যে এইচ এর সকল ভিন্ন ভিন্ন কোসেটের সংখ্যা সমান জি এর মধ্যে এইচ এর সূচক। এখানে এটা কিন্তু নরমালি বুঝবা যে অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ সমান জি না, এখানে হলো জি এর মধ্যে এইচ এর সকল ভিন্ন ভিন্ন কোসেটের সঙ্গে পুরো লাইনটাকে আমি এই সমীকরণের মাধ্যমে এনেছি। তার মানে জি এর মধ্যে এইচ এর সূচক। এটা তোমার প্রমাণের বিষয়বস্তু নয়, এটা জাস্ট এর একটা নোট, আর কিছুই না। আর একটা উপপাদ্য, প্রমাণ করো যে মৌলিক সংখ্যা ক্রম বিশিষ্ট কোন গ্রুপের কোন প্রকৃত উপগ্রুপ নাই এবং তা অবশ্যই চক্র গ্রুপ। আমরা প্রথমে যে এক্সাম্পলটা দিয়েছিলাম 17, সেই টাইপের কথা এখানে বলছে প্রকৃত উপগ্রুপ নাই। এই প্রকৃত উপগ্রুপ নিয়ে একটু কথা বলা দরকার। দেখো, মনে করি জি গ্রুপটি পি মৌলিক ক্রমের, মানে জি গ্রুপের ক্রম হইল পি এবং যেটা মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যাকে কে ভাগ করতে পারে? 1 এবং সে নিজে, এছাড়া তো আর কেউ না। ধরি জি এর